3 মাস ধরে ঘরবন্দিকে রাখছে, খাবার টাবার দিচ্ছে না। অতিরিক্ত অভিবাসন ব্যয়, বন্দিদশা, চুক্তি অনুযায়ী কাজ না পাওয়া যেন নিত্যদিনের সঙ্গী বাংলাদেশিদের অন্যতম শ্রমবাজার মালয়েশিয়ার। এতে উদ্বেগ জানায় জাতিসংঘের মানবাধিকার কমিশন অভিবাসন সংস্থা। এরই মধ্যে কোঠা পূরণের কথা বলে গেল মাসে কলিং ভিসা বন্ধের ঘোষণা দেয় মালয়েশিয়া। জানায় 31 মের পর আর কোনো শ্রমিক নেবে না তারা। মালয়েশিয়ায় শূন্য অভিবাসন ব্যয়ে 10,000 কর্মী পাঠাতে চুক্তি হয়েছিল 2022 সালে। তবে এই সময়ে মাত্র 1300 কর্মী পাঠাতে পেরেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড BOSL। এখন প্রশ্ন হলো, বিনা খরচে কর্মী পাঠানোর সুযোগ থাকলেও কেন কোটা পূরণ করতে পারেনি দেশের একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সি? আমাদের তৃতীয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং আগামী মাসে অথবা পরবর্তী মাসে হবে এবং যে জায়গায় আমরা বাকি যে 8,500 কোঠা আছে এটি পূরণের জন্য আমরা এজেন্ডাভুক্ত করেছি। আশা করি এটি আলোচনা করে এই কোঠাটি অব্যাহত থাকবে। মালয়েশিয়ার শ্রমবাজার চালু রাখতে বৈঠকে বসার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ, তবে কোনো সাড়া নেই কুয়ালালামপুরের। আমাদের মন্ত্রণালয়ে আরও সময় বৃদ্ধির জন্য মালয়েশিয়ার গভর্নমেন্টের কাছে চিঠি দিয়েছে এবং আমাদের মালয়েশিয়ান অ্যাম্বাসেডারও চিঠি দিয়েছে গভর্নমেন্ট। সেই হিসাবে দিন বাড়ুক আর না বাড়ুক এর ভিতরেই আমরা জনশক্তি প্রেরণে আমরা সক্ষম আছি। ভালোভাবে বোঝেন এবং তারা সংকট সমাধানে দূতাবাসের তৎপরতার পাশাপাশি সেল গঠনের পরামর্শ এই অভিবাসন বিশেষজ্ঞের। সরকারের সর্বোচ্চ পর্যায়ে এটা একটা নজর দেওয়া দরকার এবং প্রয়োজন হলে সর্বোচ্চ পর্যায়ে দুই রাষ্ট্রের একটা আলাপ আলোচনা করে দীর্ঘমেয়াদী সমাধানে যাওয়া উচিত। দরকার হলে আলাদা একটা দপ্তর অথবা আলাদা একটা সমন্বয় সেল গঠন করা দরকার, যেখানে শুধুমাত্র আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় না, সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকবে, সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা থাকবে এবং নিয়মিত তারা মনিটর করবে। 2022 সালের আগস্ট থেকে গেল 20 মাসে মালয়েশিয়ায় গেছেন 4,28,000 বাংলাদেশি শ্রমিক। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা। কিরগিজস্তানের মেডিকেল কলেজগুলোতে মূলত পড়তে যান দক্ষিণ এশিয়ার দেশগুলোর শিক্ষার্থীরা। নিজ দেশের বেসরকারি মেডিকেলের চেয়ে কম খরচে পড়তে পারলেও কর্মক্ষেত্রে স্বীকৃত বড় বাধা হয়ে দাঁড়ায়। এছাড়া ইউরোপ আমেরিকার উন্নত দেশগুলোতে চিকিৎসক হিসেবেও তারা বিবেচিত হন না। তাই ভারত, পাকিস্তান, বাংলাদেশের বেসরকারি মেডিকেলের বদলে অনেক শিক্ষার্থীরই ঠিকানা হয় কিরগিজস্তান। দেশটির রাজধানী বিশকেকে 6টি মেডিকেল কলেজে পড়াশোনা করছেন বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, মিশর, তুরস্কের প্রায় 12,000 শিক্ষার্থী। এর মধ্যে বাংলাদেশের ছাত্রছাত্রীর সংখ্যা হাজার খানেক। উজবেকিস্তানের তাশখন্দের বাংলাদেশি দূতাবাসী কাজাখস্তান, কিরগিজস্তান ও আফগানিস্তানে থাকা বাংলাদেশিদের বিষয়গুলো দেখাশোনা করেন। আগে থেকে যেসব বাংলাদেশিরা সেখানে পড়ছেন মূলত তাদের মাধ্যমেই কিরগিজস্তানের মেডিকেলে আবেদন করেন শিক্ষার্থীরা। বাংলাদেশের মেডিকেল ভর্তি পরীক্ষায় পাশ মার্কের সনদ, পাসপোর্ট সহ আনুষঙ্গিক নথি ও ভিসা ফিও অনলাইনে পাঠিয়ে দেন তারা। এর বিপরীতে ই-ভিসা ইস্যু হয় তাদের। শুধু পড়াশোনাই নয়, কিরগিজস্তানের গার্মেন্টস সহ বিভিন্ন খাতে কাজ করছেন প্রায় 10,000 বাংলাদেশি। তারাও প্রায় একই প্রক্রিয়ায় দেশটিতে অভিবাসী হয়েছেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য বলছে, গেল বছর কাজের খোঁজে কিরগিজস্তান গেছেন 1,700-র বেশি বাংলাদেশি। সম্রাট হোসেন, চ্যানেল 24। বিশ্বজুড়ে গরুর মাংসের বাজার প্রতিনিয়ত বড় হচ্ছে। 2023 সালে গরুর মাংসের বাজার ছিল $236 বিলিয়ন। 2024-এ যা পৌঁছাতে পারে $260 বিলিয়নে। $260 বিলিয়ন মধ্যে 2023 সালে $37 বিলিয়ন বাজার ধরে রেখেছে জাপানের ওয়াগু জাতের গরুর মাংস। স্বাদের হিসেবে যা বেশ পরিচিত বড় রেস্টুরেন্ট ও খাদ্য রসিকদের রান্নাঘরে। নরম তুলতুলে মাংস আর চর্বির ভাঁজে লুকিয়ে থাকা স্বাদ নিতে ক্রেতাদের এর জন্য গুনতে হয় কেজি প্রতি $440। খামারে প্রমাণ সাইজের এ জাতের একটি গরু বিক্রি হয় সর্বোচ্চ $30,000। বাজারে চাহিদা প্রতিনিয়ত বাড়তে থাকায় 2032 সাল নাগাদ এ মাংসের বাজার পৌঁছাবে $37 বিলিয়নে। কুরোগি, আকাগি, মুকাকো এবং নিহন তানকাকু এই 4 জাতের গরু থেকে পাওয়া যায় ওয়াগু বিফ। মাংসের গঠন এবং স্বাদ আনার জন্য জাপানের ফার্মগুলোতে দূষণমুক্ত পরিবেশে লালন পালন করার পাশাপাশি খাওয়ানো হয় বিশেষ খাবারের মিশ্রণ। জাপান সরকার কঠোরভাবে এ মাংস উৎপাদন নিয়ন্ত্রণ করে। 2019 সালে দেশটি প্রায় 1.5 লাখ টন ওয়াগু বিফ উৎপাদন করে। 2035 সালে যা 3 লাখ টনে পৌঁছাবে।
মানভেদে A3 থেকে A5 গ্রেডের ওয়াগু বিফ বাইরে বিক্রির অনুমতি রয়েছে। 2019 সালে 4,344 টন ওয়াগু বিফ রপ্তানি করে জাপান। 2021 সালে প্রায় 3,500 টন বিক্রি বেড়ে দাঁড়ায় 7,879 টনে, যেখান থেকে আয় প্রায় $407 কোটি। ক্রেতাদের চাহিদা বাড়তে থাকায় গরুর উৎপাদন নিয়ে বেশ চাপে খামারিরা। চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম থাকায় দামটাও বেশ চড়া। বাজার দখলের প্রতিযোগিতায় ওয়াগু বিফের দখল ছাড়তে নারাজ জাপান। সেজন্য 1997 সাল থেকে এই জাতের জীবিত গরু রপ্তানিতে রয়েছে নিষেধাজ্ঞা। যদিও অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, চীন এবং ইতালি অল্প পরিমাণ ওয়াগু বিফ উৎপাদন শুরু করেছে। নুসরাত মৌমি, চ্যানেল 24। হবিগঞ্জের কটিয়াদি বাজারের বাসিন্দা 65 বছরের আব্দুল জলিল। গেল 24 জানুয়ারি হঠাৎই তাকে গ্রেপ্তার করা হয় স্থানীয় বাজার থেকে। সাথে গ্রেপ্তার হন রুবেল মিয়া নামে আরেক যুবক। আব্দুল জলিলের দৃষ্টিশক্তি খুবই ক্ষীণ। কোনো রকমে ব্যবহার করেন একটি বাটন ফোন। চালচলনেও নিতান্তই সাধারণ। কিন্তু ঢাকার রমনা ও বাড্ডা থানার অনলাইন জুয়ার দুটি মামলার আসামি করা হয় তাকে। এতে হতবাক স্মার্টফোন ব্যবহার না করা আব্দুল জলিল। 18 জানুয়ারি মামলা হওয়ার পর তার ব্যক্তিগত বিকাশ নাম্বারে 3 দফায় বেনামে পাঠানো হয় 500, 500 ও 800 টাকা। সেই অভিযোগেই গ্রেপ্তার হন তিনি। শুরু হয় কারাবাস। এরপর পুলিশের কাছে জব্দ থাকা জলিলের মোবাইল ফোনে পাঠানো হয় আরও 500 টাকা। এই অভিযোগে করা অনলাইন জুয়ার আরেক মামলায় ফের গ্রেপ্তার দেখানো হয় তাকে। কিন্তু আমি এগুলো আসলে সম্পৃক্ত না, চিনি না, জানি না। এখন পর্যন্ত অনলাইন জুয়া কী জিনিস আমি চিনি না। যাই হোক, পরে প্রথম মামলা যখন আমরা এক সপ্তাহ দেখানোর পরে আমাদের বৃহস্পতি জামিন নিল, সেই দিন আরেকটা মামলা এলো। এই মামলাটা আবার প্রথম মামলা 2 দিনের রিমান্ড নিছে। রিমান্ড নেওয়ার পরে আমরা রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে। এখানে যে কথা বলছি, কোর্টে যে কথা বলছি, রিমান্ডে আমি একই কথা বলছি। কারণ অনলাইন যা চিনি না, জানি না, আমি কেমন করে বলবো। তারা বহুতভাবে 3 জন 4 জন 5 জনের জিজ্ঞাসাবাদ করছে, আমি এই কথা বলছি। যাই হোক, তারপরে একটা মামলা জলসে রয়েছে, 8টা মামলা দিছে। 8টা মামলা দেওয়ার পরে মামলা 10 দিনের কী চাইছে, 10 দিনের কার্যদিবসের মধ্যে এই জেল জিজ্ঞাসাবাদ 2 দিন। জেল জিজ্ঞাসা একজন অফিসারকে তার নাম হলো শাকিল সাহেব। দেওয়ার পরে মেয়ের জিজ্ঞাসাবাদ করছে, আমি যদি কোনো প্রমাণ আপনারা লেখেন, আমার বিপক্ষে দুর্নীতি কোনো প্রমাণ আপনারা লেখেন। যে তাছাড়া আমি এই কথা সেদিন বলছিলাম যে মদ গাছ তো আছেই, যদি সুদ ঘুষ যেন তাছাড়া আমি একটা পদে না বলি নাই, আমি আওয়ামী লীগের সভাপতি। যদি একটা ক্ষমতাহীন দলের ইউনিয়নের সভাপতি থেকে যদি আমি কোনো প্রকার দুর্নীতি অথবা সুদ ঘুষ জোয়া কোনো কাজে দুর্নীতি কোনো কাজে মানে আমি সম্পৃক্ত থাকি, আমাকে আপনি যা খুশি আমার বিপক্ষে লেখেন। এই মিথ্যা মামলায় কেন আমাকে ওইরানো করে দিয়েছে? যদি আমার বিপক্ষে তিল পরিমাণ দুর্নীতির কোনো অভিযোগ পাওয়া যায়, আমাকে শাস্তি দেওয়া হোক। আব্দুল জলিলের সাথে গ্রেপ্তার হওয়া রুবেল মিয়াও জানেন না গ্রেপ্তারের কারণ। যেদিন জামিন হয়েছে ওই দিন সাথে কি করছে, আবার আরেকটা মামলা দিয়ে দিছে। এই মামলায় 10 দিনের কোর্ট জিজ্ঞাসাবাদ ছিল। 10 দিন যাওয়ার পরে আমাদের উকিল আবার জামিন করাইছে। তারপরে আমাদের মোবাইল তো পুলিশের কাছে জব্দ। তারপরে ওই মোবাইলে নাকি আবার টাকা পাঠাইয়া আবার মামলা দিছে, অথচ পুলিশের কাছে মোবাইল জব্দ। ওই বিকাশ লেনদেন দেখাইয়া মামলাটা আবার দিছে। তারপরে এই মামলায় আবার আমরা কোর্টে আমাদেরকে নিয়ে আসছে। কোর্টে নিয়ে আসার পরে কোর্ট থেকে এই মামলা একদম খারিজ করে দিছে। এই মুহূর্তে আমি অনলাইন জুয়ার সাথে কোনো সংশ্লিষ্ট না। মানে মামলাটা আসলো কেন? মামলাটা কেন আসছে আমরা নিজেও জানি না। আমরা হঠাৎ আমাদের দর্শে আমরা শুনতে পারছি যে আমাদের মামলা হয়েছে। পুরো ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন এই ভুক্তভোগীর আইনজীবী। এই মামলার নথি দেখে আমার বিস্ময় এবং হতবাক হওয়া ছাড়া কোনো কিছু ছিল না। 22 দিন এই আসামিকে অন্যায়ভাবে অন্তরীণ করে রাখার কারণে আমরা মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হব যে কোনো ফোরামে। ভুক্তভোগীদের অভিযোগ, বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে মানি লন্ডারিং মামলার ভয় দেখিয়েছে স্থানীয় পুলিশ। এদিকে জলিল রুবেল বর্তমানে জামিনে থাকলেও তাদের রিমান্ডের জন্য আবেদন করেছে পুলিশ। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। টি-20তে ভঙ্গুর একটা দল নিয়ে বিশ্বকাপ মিশনে বাংলাদেশ। তবে সেরা 15তেই আস্থা রাখছেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
নাজমুল শান্তর নেতৃত্ব গুণে মুগ্ধ তিনি। শান্ত সামনে থেকে নেতৃত্ব দেয়, ড্রেসিং রুমের সবার সাথে মিলেমিশে থাকে। প্রথমবার বিশ্বকাপে অধিনায়কত্ব অবশ্যই চ্যালেঞ্জিং। সব ঠিকঠাক থাকলে এটাই হতে পারে সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহর শেষ টি-20 বিশ্বকাপ, যা রাঙিয়ে রাখবে প্রত্যাশা হেড কোচের। সাকিব এই গেমের লিজেন্ড, সে সব বিশ্বকাপ খেলেছে। আশা করছি এটা তার সেরা আসর হবে। আর মাহমুদুল্লাহ আমাদের দলের স্পিরিট, সে ড্রেসিং রুমের আবহ শান্ত রাখে। টপ অর্ডার নিয়ে ভুগছে বাংলাদেশ, তবে লিটন সৌম্য এখনো দলের অপরিহার্য। নিজের দিনে অনেক কিছু দেবার সামর্থ্য রাখেন দুজন। তাদের ফিল্ডিং নিয়ে আত্মবিশ্বাসী লঙ্কান কোচ। সৌম্য সরকার গিফটেড ক্রিকেটার, যদিও সে ব্যাট প্যাচে আছে, তবে সে ম্যাচ উইনার। লিটন সেরা ব্যাটারদের একজন। এই বিশ্বকাপে তার কাছ থেকে আমাদের প্রত্যাশা অনেক বেশি। এই বিশ্বকাপে সারপ্রাইজ প্যাকেজ হতে পারেন জাকের আলী। তাওহিদ হৃদয়ের ব্যাটিং অ্যাপ্রোচে মুগ্ধ হাতুড়ো। তানজিদ তামিমকে দেখছেন ভবিষ্যৎ তারকা হিসেবে। তাওহিদ নিজের মতো ক্রিকেট খেলে, অন্যদের চেয়ে আলাদা। আর জাকের আলী সারপ্রাইজ প্যাকেজ, সে নিজের উপর বিশ্বাস রাখতে জানে। আর তামিম ভবিষ্যৎ স্টার। বিশ্বকাপে পাওয়ার প্লেতে তানভীর ইসলামকে কাজে লাগাতে চান হাতুড়ু সিংহে। আর রিশাদের বোলিং এর চেয়ে ব্যাটিং দেখতে মুখিয়ে বাংলাদেশ কোচ। রিশাদ ক্লাসিক লেগ স্পিনারদের মতো না, ব্রিলিয়ান্ট ফিল্ডার, তবে ব্যাট হাতে তাকে দারুণ কিছু করতে দেখার অপেক্ষায়। তানভীর নতুন বলে বল করতে পারে, পাওয়ার প্লেতে ভিন্ন কিছু করে দেখাবে, এমনটাই আশা করি। অনেকদিন ধরেই পেস বোলিং ইউনিটে আধিপত্য দেখাচ্ছে বাংলাদেশ। মুস্তাফিজ, তাসকিন, শরীফুল, তানজিম সাকিবদের নিয়ে সাজানো এবারের বিশ্বকাপ। মুস্তাফিজ শুধু বাংলাদেশের নয়, পুরো ক্রিকেট বিশ্বের বিরল প্রতিভা। তাসকিন খুবই ইমোশনাল, ও যদি ছন্দে থাকে ওর কাছ থেকে সেরাটা পাওয়া যায়। দিন শেষে কোচের প্রত্যাশা কতটা পূরণ করতে পারবেন শিষ্যরা? শাফাত মিদুল, চ্যানেল 24। রীতিমতো ধ্বংসস্তূপ বলতে যা বোঝায় এই ছবিটা তারই উদাহরণ। অথচ প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সের এই মাঠে মঙ্গলবার শুরু হবার কথা যুক্তরাষ্ট্র বাংলাদেশ টি-20 সিরিজ। গ্যালারি থেকে প্রেস বক্স, সাইট স্ক্রিন থেকে ক্যামেরার রাইজার সবই অস্থায়ীভাবে আনা হয়েছিল, ভেঙে পড়েছে বৃহস্পতিবারের টর্নেডোতে। ইএসপিএন ক্রিকইনফোর যুক্তরাষ্ট্র প্রতিনিধি পিটার ডেলা পেন্না তার এক্স অ্যাকাউন্টে শনিবার এই ছবিটি পোস্ট করেছেন। তাতেই শঙ্কায় সিরিজের স্বাভাবিক শুরু। বৃষ্টি মাথায় নিয়ে টেক্সাসের হিউস্টনে শুক্রবার ভোরে পৌঁছায় বাংলাদেশ দল। তার আগেই বয়ে গেছে বিধ্বংসী সেই টর্নেডো। হিউস্টন ছাড়াও লুজিয়ানায় এই টর্নেডো রেখে গেছে তার ধ্বংসচিহ্ন। নিহত হয়েছে অন্তত 7 জন। ঘন্টায় 71 থেকে 100 মাইল বেগে বয়ে গেছে বাতাস। পানির তোরে ভেসে গেছে রাস্তা, ভেঙে গেছে সুউচ্চ ভবনের গ্লাস। বিদ্যুৎ বিচ্ছিন্ন 6 লাখের বেশি বাসা ও অফিস। 1 মিলিয়ন মানুষ বিদ্যুতের বাইরে। বন্ধ করে দেয়া হয়েছে স্কুল। বিপর্যয় সামাল দিতে দিন রাত কাজ করছে হিউস্টন ফায়ার ডিপার্টমেন্ট। যে বিপর্যয়ের মুখোমুখি হয়েছি তা সামলে নিতে দিন নয়, সপ্তাহের কথা বলতে হচ্ছে। শহরটির মেয়র অবশ্য এই বিপর্যয়কে তুলনা করেছেন 2008 সালের হারিকেন আইকের সাথে। আমাদের উদ্ধারকর্মীরা দিনরাত কাজ করছে, তাদের সহযোগিতা করবেন আর ক্ষতিগ্রস্ত জায়গা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। প্রাকৃতিক বিপর্যয়ে জীবন ও জানমালের নিরাপত্তা যেখানে সবার আগে, সেখানে ক্রিকেটের কথা ভাবার সময়কার। তবে মাঝের 3 দিনে আবারও খেলার উপযোগী হতেও বাধা নেই প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্স মাঠ। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।